উত্তম কুমার, মহানায়ক উত্তম কুমারকে আপনারা দেখতে পাচ্ছেন এবং উত্তম কুমারের ওপর লেখা বই অরুণ আলোর অঞ্জলি, মহানায়কের অভিনয় জীবনের আলেখ্য কান্তিরঞ্জন দে, সিমিকা পাবলিশার্স এই বইটা বের করেছে এবং যিনি বইটা ধরে আছেন তিনি আর কেউ নন, এই বইয়েরই লেখক কান্তিরঞ্জন দে। কান্তিদা, প্রথমেই কনগ্রাচুলেশন, অভিনন্দন জানাই এই বইটা বের করার জন্য। শিবাশিস, তুমি একটু ক্যামেরাটা ধরো, তুমি এইদিকে আসো। হ্যাঁ, খুব বেশি দূরে না, একটু কাছে আসতে হবে। কারণ হচ্ছে এডিট করে নেবে তো। হ্যাঁ, বলছি মুখে আলো পড়ছে তো, তাই জন্যই বললাম। ব্যাপার হচ্ছে যে আমাদের অডিওটা যেহেতু একটু ডিস্টার্ব হবে, হ্যাঁ, যেহেতু ফোনের অডিওতে চলবে, সেহেতু একটু সামনে থাকলে ভালো হয় আর কি। দেখা যাচ্ছে, মুখ দেখা যাচ্ছে। একটু আসুন দাদা, এইদিকে একটু ছবিটা দেখে নিন, ঠিক আছে কিনা। ঠিক আছে, দেখুন একদম মাঝখানে ওই বইটাও আছে। ঠিক আছে, তাহলে শুরু করি। নমস্কার, আমি কল্লোল অস্থির চক্রবর্তী। এই বইতে কৃতজ্ঞতা স্বীকারে কান্তিদা আমার নাম রেখেছেন, তার জন্য আমি ওনার উপর কৃতজ্ঞ, ওনার কাছে কৃতজ্ঞ। কেননা কান্তিদার সাথে একটা আলাদা রকমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। তো সেই সুবাদেই আর কি, যেটুকু যদি পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে তো আমি কান্তিদাকে কিছু করতে পারিনি, কিন্তু পরোক্ষভাবে যদি কোনো কাজে আমি লেগে থাকি, সেটা আমার কাছে একটা বিরাট বড় ধন্য হয়ে যাওয়ার মতো বিষয়। কারণ এমন একজন মানুষকে নিয়ে, যাকে নিয়ে আমি আমার জীবনের প্রায় 12-13টি বছর প্রায় উৎসর্গ করেছি বলা যায়, এবং আগামী জীবনটাও তাকেই উৎসর্গ করবো, যেহেতু এটা মানুষের কাছে এটা করে সাড়া পেয়েছে। এটা তো যাই হোক, কান্তিদা আমাদের সাথে আছেন আজকে। কান্তিদারই কথা বলার দিন, তো কান্তিদাকে আজকে কান্তিদাই বলবেন। কান্তিদা, এই যে অরুণ আলোর অঞ্জলি, এই বইটি আপনি তো উত্তমকে নিয়ে দীর্ঘদিন ধরে উত্তমকে নিয়ে আগ্রহী। এইটা আপনার দীর্ঘদিন, আপনি সাংবাদিকতা জীবন, এবং এটা কতদিন থেকে, কবে থেকে আপনার এই উত্তমের প্রতি এই অনুরাগ, একটু যদি বলেন। এটা বাঙালির কাছে তো খুব পুরনো প্রশ্ন, কবে থেকে নয়। আমার মা ছিলেন, সিনেমা দেখতে ভালোবাসতেন, বাংলা হিন্দি ইংরেজি সব রকমের সিনেমা দেখতেন, এবং সব মায়েদের মতো আমার মাও উত্তম কুমারের ভক্ত ছিলেন। ফলে আমি যখন খুব ছোট, 5-6 বছর বয়স, মনে আছে আমাকে কোথায় রেখে যাবেন, দিদিদের বাড়ির দায়িত্বে রেখে মা পাড়ার মাসিমাদের সঙ্গে আমাকে নিয়ে উত্তম কুমারের ছবি দেখতে চলে যেতেন। ফলে আমার উত্তম কুমারের ছবি দেখা আমার মায়ের হাত ধরে একদম শৈশবে। বাহ। তো না, আমি সেটা বলছি না, সেটা তো সবারই শুরু হলো। আমি বলছি যে এই যে লেখনীতে উত্তম কুমারকে আনা, বা উত্তম সাহিত্য, তার প্রতি যে একটা টান, মানে উত্তমকে নিয়ে দেখুন, উত্তমের সিনেমা দেখেনি এমন লোক কিন্তু নেই, কিন্তু আমি বলছি তার গভীরে যাওয়া, একদম হ্যাঁ, তার গভীরে যাওয়া, গভীরে কেউ হয়তো ধরুন, যেমন ওই যে আমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপরে গ্র্যাজুয়েশন, তারপরে মাস্টার ডিগ্রি, তারপরে আরও বড় পিএইচডি করা, এইভাবে তো আমরা এগোই যে কোনো পড়াশোনার ক্ষেত্রে। এখানেও কিন্তু বিষয়টা খুব একটা ওই ধরনেরই প্রায়। খুব ভালো প্রশ্ন করেছেন অস্থির কল্লোল, খুব গভীর প্রশ্ন। তার আগে আমি শুধুমাত্র লিখিতভাবে যে আমার বইতে উত্তম কুমার স্বর্ণযুগ গ্রুপের সমস্ত বন্ধুদের কৃতজ্ঞতা জানিয়েছি তাই নয়, আলাদা করে আমি এই আজকে যারা এখানে দাঁড়িয়ে আছেন, এই কল্লোল অস্থির চক্রবর্তী, কৌশিক পটনায়ক এবং শিবাশিস সেনগুপ্ত, এরা আমার থেকে বয়সে ছোট। ফলে আমি যখন দেখলাম যে এরা উত্তম কুমার সম্পর্কে আগ্রহী, আমার বলতে পারেন উত্তম কুমার সম্পর্কে গভীর আগ্রহ সেখানে সূত্রপাত। বাহ, যে উত্তম কুমার জীবিত, আমি উত্তম কুমারকে চাক্ষুষ দেখিনি কখনো, কিন্তু উত্তম কুমার যখন বেঁচে তখন আমি সিনেমা দেখা শুরু করে দিয়েছি, স্কুল কলেজে পড়ি। কিন্তু আপনারা যারা উত্তম কুমারকে দেখা তো দূরের কথা, উত্তম কুমার মারা যাওয়ার পরে জন্মেছেন, তারাও উত্তম কুমারকে নিয়ে আগ্রহ প্রকাশ করছেন, গ্রুপ তৈরি করেছেন, নানা রকমের প্রোগ্রাম করেন। আপনাদের গ্রুপ থেকে উত্তম কুমারের শুটিংয়ের জায়গাগুলোতে যাওয়া হয়, আমি জানি, কিছু কিছু জায়গায় আমি গেছিও। তো কারণটা, একটা মানুষ মৃত্যুর 45 বছর পরে মানুষের মনে এইভাবে বেঁচে আছেন, একটা সিনেমার হিরো, সেই অর্থে সুপারস্টার কথাটা তো আমাদের এখানে খুব ঘৃণ্য। আমাদের এখানে আপনাদের একটু পড়াশোনা জানিয়ে আমাদের কাছে যা কিছু জনপ্রিয় তাই তরুণ। ঠিক জনপ্রিয় কেন জনপ্রিয়, এটা যে মানুষের একটা কোনো
একটা নিজস্ব কোনো চাহিদার প্রকাশ, সেটা খারাপ হোক ভালো হোক, সেটা অস্থিরতা হোক আর যুদ্ধ হোক, ঠিক এইটা কিন্তু আমরা বিবেচনা করে দেখি না। বিদেশে পপুলার স্টাডিজ একটা খুব সিরিয়াস স্টাডি, ঠিক। আমাদের এখানে পপুলার স্টাডিজটা নেই। সেই কারণে আমাদের যাবতীয় আলোচনা, সিনেমার আলোচনা, হ্যাঁ, আমরা তসুরে মিফুনে, জয়পাল বেলমন্দ, পৃথিবীর বিখ্যাত সমস্ত ফিল্ম অ্যাক্টর যারা, তাদের নিয়ে অবশ্যই আলোচনা করা উচিত আছে। বাঙালি খুব আন্তর্জাতিক, কিন্তু আমাদের ঘরের লোক উত্তম কুমার, তিনি একজন আন্তর্জাতিক অভিনেতা, তাকে নিয়ে আলোচনাটা কম দেখেছি। আমাদের ছোটোবেলা থেকে আজ অবধি আমি উত্তম কুমারকে নিয়ে, আমার কাছে প্রায় গোটা 30 বই আছে কল্লোল, আপনার কাছেও নিশ্চয়ই আছে, কৌশিকের কাছে বোধহয় আরও বেশি আছে, শিবাশিসের কাছে বইপত্র নথি মিলিয়ে আমাদের কাছে, সবার কাছে উত্তম কুমার সম্পর্কে 1000 নথি আছে। কিন্তু আপনি একটি জিনিস খেয়াল করে দেখবেন যে উত্তম কুমারকে নিয়ে আলোচনাটা মূল জোর পড়ে সেদিন ফিল্মটা দেখতে সুন্দর, ধুইবান নিয়ে বললে কি দারুণ বাঙালি লাগতো। আর সবচেয়ে বড় উপলব্ধ উত্তম কুমার যে উত্তম কুমার বিয়ের পর একটা প্রেম করেছিল, এখন হলে এটা কিন্তু গাছা হয়ে যেত, আজকাল এরকম পাড়া প্রতিবেশীর মধ্যেও দেখবে। কিন্তু উত্তম কুমার এখন 3টে বিয়ে করছে স্টাররা, নিজে না হলে স্ট্যাটাস স্ত্রী থাকতে এর তো ডিমোশন হয়ে গেল। এ সালা ভালো হতেই পারে, হ্যাঁ, এ জালিমাল, অভিনয় জানে না, শুধু দেখতে সুন্দর বলে ছবি হিট করতে। তা উত্তম কুমারের ছবি ফ্লপ করতে না, উত্তম কুমারের কত ছবি ফ্লপ আছে, তাহলে কারণটা কি? একটা লোক 45 বছর পরেও যখন তিনি কালোত্তীর্ণ হয়ে থাকেন, প্রাসঙ্গিক হয়ে থাকেন, তার মানে তার কাজটার মধ্যে, তার অভিনয়টার মধ্যে কোথাও একটা শক্তি আছে। হোয়াট ইজ দ্যাট? এবার আমার সৌভাগ্য হচ্ছে আমি কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকা ফ্রিল্যান্সিং শুরু করেছি, একসময় খবর কাগজে লেখালেখি করেছি, মূলত সাংস্কৃতিক জার্নালিজমই করেছি, কালচারাল জার্নালিজমই করেছি, সিনেমার রিভিউ করেছি। তারপর আমি টালিগঞ্জের সিনেমা পরিচালনার কাজ শিখতে গেছি। আমার বাবা পুনেতে আমাকে পাঠাননি, খুব রাগ করেছিল। আমার বাবার বক্তব্য ছিল যে আমি তো সেই সমস্ত করে খেতে পাই না, চাকরি বাকরি করে তবে যা খুশি করে। যাই হোক, বাবার কথাটা মানতেই হয়েছে আমাকে। কিন্তু আমি আমার পেটের তাগিদে চাকরি বাকরি বজায় রেখে আমি টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিভিন্ন পরিচালকের আন্ডারে চিত্রনাট্যকার পরিচালক হিসেবে, সহকারী পরিচালক হিসেবে কাজ করেছি। মানে অর্থাৎ আমি যেটা বলতে চাই যে আমার হাতে কলমের অভিজ্ঞতা, যেমন 90 সাল থেকে 98, 2002 সাল পর্যন্ত আমি হাতে কলমে 5টা ছবিও করেছি নিজে, এবং তার মধ্যে 1-2টি ছবি দূরদর্শনে দেখানো হয়েছে, কলকাতা দূরদর্শন, ডকুমেন্টারি যদিও সেগুলো। এখন ঘটনাটা হচ্ছে তাতে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা জেনারেলি কী হয়, আমাদের এখানে দেখবেন যারা গান, নাচ, নাটক, স্পোর্টস এগুলো নিয়ে আলোচনা করে, ফলিত বিদ্যা নিয়ে, তাদের মূলত সেই জগতের অভিজ্ঞতাটা কম থাকে। একজন স্পোর্টস জার্নালিস্ট হাতে কোনোদিন ক্রিকেট ব্যাট ধরেন, সুন্দর লিখতে পারেন, তাই তিনি ক্রিকেট নিয়ে লেখেন। এটা এখন কী করা যাবে, এত লেখক তো আর পাওয়া যাবে না। কিন্তু আমি দেখলাম যে উত্তম কুমারকে টেকনিক্যালি অ্যানালিসিস করার জায়গা আছে, উত্তম কুমারকে টেকনিক্যালি অ্যানালিসিস করা দরকার দুটো কারণে। একটা হচ্ছে উত্তম কুমারের গুণটা বোঝানোর জন্য, আরেকটা হচ্ছে এই যুগের যারা অভিনয় শিক্ষার্থী, এই যুগে তো প্রচুর সিরিয়াল চ্যানেল হয়ে প্রচুর অভিনেতা অভিনেত্রী লাগছে, এবং তারা এবং ফিল্ম কোনো ইনস্টিটিউটে কখনো কোনো ক্রিয়েটিভ কাজ শিখতে হয়, আপনাকে টেকনিক্যাল জিনিসটা শিখিয়ে দিতে পারে। তেমনি রবীন্দ্রভারতীতে আপনি ড্রামা নিয়ে এনে পড়লেও আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেও ব্যর্থ হয়েছে স্টেজে, এরকম প্রচুর আছে। হ্যাঁ, সুতরাং আপনাকে প্র্যাকটিক্যাল জিনিসটা প্র্যাকটিক্যালভাবেই শিখতে হবে। যেমন মুরগির মাংস রান্না করা, তেমনি ক্যামেরা চালানো, তেমনি সিনেমার সামনে ঠিক উত্তম কুমারও তাই করেছিলেন। এখন ঘটনাটা হচ্ছে উত্তম কুমারের কাছ থেকে অনেকগুলো জিনিস শেখার আছে। কল্লোল শুধু সুপারস্টার হেভি ব্যবসা নিয়েছে, উত্তম কুমার ব্যবসা নিয়েছে, তো আমার কী? আমার 14 বছরকে ফিল্ম প্রডিউসার ছিলেন, উত্তম কুমার দেখতে ভালো ছিল, তো আমার কী? হ্যাঁ, অনেক পুরুষও নাকি উত্তম কুমারের প্রেমে করছে, আমি সেরকম পুরুষ নই। হ্যাঁ, উত্তম কুমারকে আমার ভালো লাগে তার অভিনয়, তাহলে কী সেই গুণটা কী? এবং উত্তম কুমারের কাছ থেকে যেগুলো শেখার আমাদের এখনকার ছেলেমেয়েরা যারা অল্পতে হতাশ হয়ে পড়ে, সৌরভ গাঙ্গুলি আমাদের কাছে একটা মডেল কামব্যাকম্যান, কিন্তু উত্তম কুমার তার থেকে বড় কামব্যাকম্যান। ঠিক অতদিন আগে একটা গরিব পরিবারের বড় ছেলে, ভাইগুলো তখনও পড়াশুনো করে, মা বাড়িতে বিয়ে করে বসে আছে, সঙ্গে সঙ্গে ছেলে হয়ে গেছে, একটা কোর্ট কমিশনের সামান্য ক্যাশিয়ারের চাকরি করে। অন্য কেউ বলে 2টো ছবি ফ্লপ করলে পালিয়ে চলে যেত, ভাই হয়েছে অনেক এরকম। আমি নিজেই টালিগঞ্জে, আমি নিজেই দেখেছি টালিগঞ্জে, এরকম সবারই এরকম অভিজ্ঞতা আছে। হ্যাঁ, অথচ ইচ্ছে কিন্তু সবারই আছে। আমরা যারা একটু সিনেমা টিনেমার জগতে কাজ করি বা করেছি, আমাদের প্রায় পাড়াশোনা শুনতে যে একটু অভিনয় চাষ করি, যেন অভিনয়টা খুব সোজা জিনিস, কী স্টেজে কী ক্যামেরার সামনে খুব সোজা। উত্তম কুমার কিন্তু উত্তম কুমার অভিনয়ের নেশাটা নিয়ে জন্মেছে, এইটা বলবার খুব দরকার আছে। ওই যে 5-6 বছর বয়সে জ্যাঠা কাকারা রিহার্সাল করছে, আর উনি গিয়ে পড়াশোনা পাঠিয়ে দিয়ে
তখনকার দিনে তো ধরলেই পেটা তো বাবা মায়েরা, সেই জানলা উঁকি মেরে উনি রিহার্সাল দেখছেন, এইখান থেকে অভিনয়ের নেশা শুরু। এবং সেটাই যখন সিরিয়াস ফার্স্টেশনে পরিণত হলো, কোথায় ওনার চাকরি আর কোথায় বাড়ি ওনার গিরিশ পার্কে, আর উনি রিহার্সাল দিতে যাচ্ছেন সারাদিন চাকরি বাকরি করার পর সন্ধ্যেবেলায় কৃষ্টি এক হচ্ছে ডেডিকেশন, দুই হচ্ছে তার হার না মানার মনোভাব। কামব্যাকম্যান বাধ্য হচ্ছে, নিজে সেগুলো অ্যানালিসিস করছে, নাটক দেখছে। নির্মলেন্দু লাহিড়ী সিরাজদৌল্লা কি এইভাবে হাঁটতো? আমি যদি কখনো সিরাজদৌল্লা পাই আমি এভাবে হাঁটবো না। উনি এখন সিরাজদৌল্লা রোল করলেন, তরুণ কুমার লিখছেন যে দাদা সম্পূর্ণ স্বাভাবিক অভিনয়। এই যে একদিকে বড়দের কাছ থেকে শেখা আর নিজে প্র্যাকটিস করে নিজেকে কারেক্ট করা, কোথায় আমার ভুল হচ্ছে। বড় শ্যামলী নাটক যখন প্রায় 3 বছর শো হচ্ছে, তরুণ বলছেন দাদার শোয়ের পরেই বড় বুড়োদের সঙ্গে গিয়ে আড্ডা মারতো, জহর গাঙ্গুলি ইয়াংদের সঙ্গে নয়। দাদা তুমি কেন বড়দের সঙ্গে গিয়ে আড্ডা মারছো? ওনাদের কাছ থেকে কাজের জিনিস শেখা, ওদের আড্ডা থেকে অনেক কিছু শেখা যায়। ঠিক সেখানে আমরা এখানে বসে গজল্লা করে কোনো লাভ। এই জিনিসগুলো শেখার আছে, কিন্তু আমাদের ক্ষুদিরাম বসুর থেকেও শেখার আছে, নেতাজির থেকেও শেখার আছে, হ্যাঁ, সাহিত্যিকদের কাছ থেকেও শেখা আছে, লেখকদের কাছ থেকেও শেখা আছে। কিন্তু চলচ্চিত্র জগতে এরকম একটা সফল মানুষ আমার হাতের সামনে রয়েছে, তার সম্পর্কে আমার সমস্ত মেটেরিয়াল আছে, কিন্তু এই দিকটা আমরা কেউ খেয়াল করে দিচ্ছি না। এইটা আমার খুব মায়া লাগে, খুব দুঃখ লাগে। আমি এই জিনিসগুলো তুলে ধরবার চেষ্টা করি। তার সঙ্গে যেটা করবার চেষ্টা করেছি যে স্টেজে আপনি নিজে নিয়মিত স্টেজে অভিনয় করেন, বহু পুরস্কার পেয়েছেন, স্টেজের অভিনয় সেটাও অভিনয়, কিন্তু ক্যামেরার সামনে যেই আপনি অভিনয় আসবেন, এই যে আমি হাত দাঁড়িয়ে কথা বলছি, আমার হাতটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। এটা যদি প্রফেশনাল কাজ হতো, যদি প্রফেশনাল ক্যামেরাম্যান তখন বলতো দাদা হাত সামনে, আপনার মাথা কাটা যাচ্ছে, আপনার হাত কাটা যাচ্ছে, এগুলো টালিগঞ্জ সাথে চালু কথা। অথচ আমাকে হাতটা নাড়তে হবে, আপনাকে ইন্টারভিউ দিচ্ছি, কৃত্রিম মনে হবে। এইটা একদিনে হয় না। এটা সৌমিত্র চ্যাটার্জির মতো পরিচালকের কপাল ভালো, তিনি সত্যজিৎ কাছে এসেছিলেন, ডান দিকে তাকাও, বাঁ দিকে তাকাও, 4 পা হাঁটো, দিয়ে ব্যাক করো, হ্যাঁ, ফলে প্রথম দিন থেকে নিখুঁত অভিনয়টা দেখাতে পেরেছিলেন প্রথম ছবি, কিন্তু উত্তম কুমার সেরকম তো ছিল না। ঠিক আছে, আমি কান্তিদাকে একটু থামালাম। সেটা হচ্ছে উত্তম কুমার নিয়ে আলোচনা, তো আমরা এই বইয়ে কান্তিদার যা টোটাল ভাবনা, কান্তিদা আমাদের ম্যাগাজিন, আমাদের উত্তম কুমার স্বর্ণযুগ থেকে যে ম্যাগাজিন প্রকাশিত হয়, সেখানে কান্তিদার লেখা আমরা পেয়েছি। রবীন্দ্র ভবনের উত্তম কুমার এই ধরনের কান্তিদা নানা রকম বিষয় নিয়ে চর্চা করে, খুব ইনস্ট্যান্ট লিখতে পারে, এবং সেই লেখার ভাষা এবং তার মধ্যে দুটো দিক। একটা লেখকের আমি মনে করি 3টে দিক খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে তথ্যগত দিক, সেটাকে মনে করি সেটা মোটামুটি নিখুঁত হলেই হবে, খুব যে একদম তথ্যে কচকচি হতে হবে, এটা আমার খুব পছন্দের না আছে। এরকম বহু বই আছে কচকচি ভালো লাগে না। এইটা একটা আছে মোটামুটি নিখুঁত হলেই হবে, তথ্যগত দিক। সেকেন্ড হচ্ছে তার ভাষাগত দিক, তার মধ্যে ভাষার যে প্রয়োগ, বাংলা ভাষার যে প্রয়োগ, সেটা কত সুন্দর, কী উপমা আনা হচ্ছে, এইসব ব্যাপারগুলো। এবং থার্ড যেটা, সেটা হচ্ছে বৌদ্ধিক দিক, চিন্তা ভাবনার গভীরতা। 3টে দিকে আমি কান্তিদার লেখার মধ্যে আমি পেয়েছি এই ব্যাপারটা কান্তিদা, এবং আমি মনে করি যারা বইটা নেবেন তারা কিন্তু এই 3টে জিনিস পাবেন। তো আমি এই বিষয়েই বলতে চাই কান্তিদাকে যে আমাদের বিভিন্ন পত্রিকাতেও আপনার লেখা আমরা পেয়েছি, আর আপনারা লেখার উত্তম কুমার নিয়ে লেখা, এবং সেই একটা পত্রিকায় লেখা একদম টোটালি একটা এরকম একটা বড় বই, এত সুন্দর একটা বই বের করা, এবং সেটা বইমেলার মতো, এরকম আন্তর্জাতিক বইমেলার মতো, এবং আন্তর্জাতিক মঞ্চে বই বের করা, এই অনুভূতিটা আপনার কাছে কীরকম? এক হচ্ছে বইমেলায় বই বের করার অনুভূতিটা অসাধারণ, কিন্তু ঘটনাটা হচ্ছে আমি যখন আজ থেকে 5-7 বছর আগে সিরিয়াসলি লিখতে শুরু করি, মানে উত্তম কুমার সম্পর্কে লিখবো বলে আমার প্রকাশক আমার পেছনে লাগতে শুরু করেন, আমি যেরকম কোনো ব্যাপার না, সমস্ত তথ্য জানি। আমার কাছে 30টা বই আছে, ছবির অ্যালবাম আছে, পেপার কাটিং আছে, বিভিন্ন ম্যাগাজিন আছে, ধরবো আর লিখবো। ঠিক যতটা সোজা ভেবেছিলাম, দেখলাম কাজটা ততটা সোজা নয়। হ্যাঁ, অনেক বেশি পরিশ্রম, অনেক বেশি মনোযোগ আমার থেকে দাবি করছে, আর তত আমার মনের মধ্যে ভয় ঢুকছে। এখন উত্তম কুমারকে নিয়ে পাণ্ডিত্য করার কোনো জায়গা নেই, সহজ, মানে উত্তম কুমারকে সবাই চেনে, উত্তম কুমার সম্পর্কে নতুন কোনো তথ্য আমার কাছে নেই, আর বোধহয় পাওয়া সম্ভব নয়। হ্যাঁ, ফলে সবাই সব জানে, জানা জিনিসকে আমি বলবো কী করে? অথচ অভিযান ওটা একটা প্র্যাকটিক্যাল জিনিস, সেটা তাত্ত্বিক কচকচি হলে আমি নিজেই পড়তে ভালো লাগে না, তো অন্যকে আমি পড়তে বলবো কী করে? ফলে এই 3-4টে চ্যালেঞ্জের কারণে আমি লেখাটার মানে যতটা গতিতে শুরু করেছিলাম, তারপরে ভাবতে লেখাটাকে নিজের মতো করে করি। আর আমার পেছনে আমার প্রকাশক সুমন বন্দ্যোপাধ্যায় লেগেছিলেন যে দাদা এটা একটা অন্যরকমের বই হবে, তুমি প্লিজ এটা শেষ করো, তুমি এটা শেষ করো। আমি বলছি সময় লাগবে, বলছে সময় লাগুক,
আর কবে আর কবে আর কত, এই যে উনি আমাকে তাড়া দিয়ে গেছেন। আর আমি ভেতর থেকে নিজেকে বারবার বোঝবার চেষ্টা করেছি যে ঠিক লিখছি তো, ঠিক আছে, ঠিক ভুল পাঠক বুঝবে, আমি আমার মনের কথাগুলো বলি, যেগুলো আমি মনে বুঝতে পারছি, যেগুলো বলা দরকার, এই করে বইটা হয়ে গেল। বইমেলায় বইটা বেরোলে এর থেকে আনন্দের খবর আর কি। কান্তিদার এর আগেও একটা বইমেলায়, সম্ভবত বইমেলাতেই বেরিয়েছে, সেই বইটির নাম ছিল সাক্ষাৎ স্মৃতি। সেটা ছিল পুরোনো দিনের প্রচুর সত্যজিৎ রায় মৃণাল পরিচালকেরা, নায়কেরা এবং নায়িকারা, অভিনেতারা, অভিনেত্রীরা, সবাইকে, যারা উত্তম কুমারকে তো উনি পাননি, কিন্তু ওনাদেরকে এমন মানুষকে পেয়েছেন যাদের উত্তমের সাথে কাজের অভিজ্ঞতা আছে। তো আমার মনে হয় যে এই যে এনাদেরকে পাওয়াটা, এটাও কম বড় পাওয়া নয় কান্তিদার জীবনে, কিন্তু সেটা একরকম একটা অভিজ্ঞতা। এবং সেই বইটা আমাদের সবারই সংগ্রহে আছে। এবং তারপরে এই বইটাও আজকে আমরা নেব সবাই। অলরেডি শিবাশিস নিয়েছে, বা আরও দু একজন আমাদের বন্ধুরা যারা এসেছিল, যাদের সাথে দেখা হলো, তারাও নিয়ে ফেলেছে অলরেডি। আমরাও নেব, আমরা চেষ্টা করবো গ্রুপ থেকেও আরও মানুষ আমাদের গ্রুপ থেকে এই বইটি নিক। তো কান্তিদার কাছ থেকে শেষ যে কথাটা শুনবো সেটা হচ্ছে, কান্তিদা, আপনার কি মনে হয় যে উত্তম কুমার নিয়ে যে চর্চাটা আমরা দেখেছি, যে এমনি তো সারা বছর আমরা করি, মানুষও ইন্টারেস্টেড, মানুষও উত্তমকে নিয়ে ইউটিউব বলুন, ফেসবুক বলুন, ইন্টারেস্টেড না হলে তার ফেসবুক ইউটিউবে রোজ লাইক করার কী দরকার আছে? প্রতিদিন লাইক করছে, প্রচুর প্রতিদিন কমেন্টস করছে, ইউটিউবে দেখছে। এখন তো মাধ্যমটা চেঞ্জ হয়ে গেছে, এখন আর ম্যাগাজিন তো এখন যুগ মাধ্যমে নেই, অনেকটা এইদিকে চলে এসছে। তারপরেও আমরা দেখছি যে এই যে একটা প্রিন্টিং মিডিয়াম এবং এই কলকাতা বইমেলায় প্রত্যেক বছর উত্তম কুমারের কিছু না কিছু কাজ হচ্ছে। আমরা আমাদের গ্রুপের পক্ষ থেকে একবার বইমেলার সংখ্যা বের করেছি, কিন্তু আমার যেহেতু রিপিটেশন অফ মাই ওয়ার্ক ভালো লাগে না, সেহেতু আপাতত বন্ধ আছে, পরে আবার অন্যরকম কিছু ভাববো। তো আপনার কি মনে হয় এই যে উত্তম চর্চাটা যেভাবে এগিয়েছে, রিঙ্কু চট্টোপাধ্যায় আগে যারা করেছেন আমাদের আগে, একটা সময় খুব কঠিন ছিল, সেই সময় তারা করেছেন প্রিন্ট মিডিয়ার জগতে, রিঙ্কু চট্টোপাধ্যায় বা রবি বসু তারা করেছেন, বর্তমানে আমরা করছি। আগামী দিনেও কি এই জিনিসটা এইভাবে চলতে থাকবে বলে আপনার মনে হয়? চলবে তো বটেই, কারণ উত্তম কুমার সম্পর্কে কৌতূহল দূর হওয়ার কথা নয়। কিন্তু আমি যেটা আপনাদের অনুরোধ করবো, উত্তম কুমার ও স্বর্ণযুগের মতো একটা জীবন্ত, প্রাণবন্ত, অ্যাক্টিভ, সক্রিয় গ্রুপের বন্ধুদের কাছে, কল্লোল আপনার কাছে, কৌশিক আপনার কাছে, আপনারা যারা সক্রিয় সদস্য এবং উত্তম কুমারকে নিয়ে প্রত্যেক দিন কিছু না কিছু নতুন ভাবনা বার করছেন, সেটা হচ্ছে যে মানুষ উত্তম কুমার, শিল্পী উত্তম কুমার ছিলেন। তিনি শুধু সুপারস্টার ছিলেন না, শুধু রূপ, শুধু গ্ল্যামার, শুধু প্রেম, এই জন্য তাকে আমরা মনে রাখিনি। তিনি আপাতমস্তক ভালো মানুষ ছিলেন। এটা একটা খুব বিখ্যাত কথা যে ভালো মানুষ না হলে ভালো শিল্পী হয় না। উত্তম কুমার খুব বড় শিল্পী ছিলেন, তার কারণ হচ্ছে তিনি মানুষটাও খুব ভালো ছিলেন, গরিবের দুঃখে সাহায্য করতেন। সে টেকনিশিয়ানও, প্রডিউসার, তিনি বুঝতে পারছেন এই চিত্রটা খারাপ। প্রডিউসার 3টে ফিল্ম ফ্লপ করেছে, তার ধার দেনা হয়ে গেছে, সে পায়ে কেঁদে পড়েছে। উত্তম কুমার বুঝতে পারছেন যে এই ছবিটা বাজে ছবি হবে, এখানে আমার কিছু করার নেই, কিন্তু প্রডিউসারকে যে আমি থাকলে ছবিটা বিক্রি হবে। তিনি সেই কারণে শেষের 10 বছর তিনি ছিলেন ইন্ডাস্ট্রির বাবা, ইন্ডাস্ট্রির দাদা, ইন্ডাস্ট্রির অভিভাবক। এই যে মানুষ উত্তম কুমার এবং একজন শিল্পী উত্তম কুমার, শুধু স্টার উত্তম কুমার নয়। সত্যিটার কথা আছে যে অনেকের ধারণা যে অভিনেতা স্টার হয়, স্টার অভিনেতা হয় না, ভুল। উত্তম কুমার অভিনেতাও বটে, স্টারও বটে থাকছে। সুতরাং এই যে এক হচ্ছে শিল্পী উত্তম কুমার এবং মানুষ উত্তম কুমার, আমাদের চর্চাটা সেই দিকে ধাবিত হোক। আমার বইটা লেখার মূল উদ্দেশ্য হলো সেইটা। আর আপনারা আমার পাশে আছেন, আমি আশা করব যে আপনাদের গ্রুপের নেতৃত্বে এবং এরকম উত্তম উৎসাহীদের নেতৃত্বে মানুষ উত্তম কুমার এবং শিল্পী উত্তম কুমার, যারা অভিনয় শিখতে চান, যারা শিল্পচর্চা করতে চান, সমস্ত সেক্টরের নতুন শিল্পীরা, তারা উত্তম কুমারের কাজটা দেখে অনুপ্রাণিত হন, কাজটা দেখে শিখবার চেষ্টা করুন এবং তারা তাদের জীবনে ভেঙে না পড়া, হতাশ না হয়ে পড়া, তাদের সাফল্যের দিকে এগিয়ে যাওয়া, এই মনের জোরটা তারা উত্তম কুমারের জীবন থেকে শিখে। উত্তম কুমারের জীবনটা থেকে তারা নানাভাবে শিক্ষা নেয়। এটাই হচ্ছে আমার একমাত্র আবেদন, আমার বইটা লেখার মূল উদ্দেশ্য। তো আমরা কান্তিদার কাছ থেকে অনেক কথা শুনলাম এবং এই সাক্ষাৎকারটা খুব একটা মানে কী বলবো, যে আর্কাইভাল ডকুমেন্ট হিসাবে থাকবে আমাদের কাছে, যে আগামী দিনে যখন এই বই নিয়ে আলোচনা হবে বা উত্তম চর্চা নিয়ে আলোচনা হবে, সাহিত্যে উত্তম বা উত্তমকে নিয়ে যে আর্টিকেল লেখা, তার যে একটা চল, এবং সেই বই কিন্তু যথেষ্ট পরিমাণে বইমেলায় চলে। আমরা দেখেছি যে বইমেলায় যেমন আমরা ছোট গল্পের বই দেখি বা কোনো কবিতা, প্রবন্ধ, অন্যান্য বই দেখি,
সেরকম একটা সিনেমা সংক্রান্ত আর্টিকেল, চলচ্চিত্র সংক্রান্ত যে প্রবন্ধ, সেই ধরনের যে বইগুলো, সেগুলোরও কিন্তু একটা আলাদা নির্দিষ্ট ধরনের পাঠক রয়েছে, খুব ডিমান্ড রয়েছে সেটা। তো আমি মনে করি সেই ধরনের পাঠকদের মধ্যে এই বই উত্তম ভক্ত তো বটেই, উত্তম ভক্তদের মধ্যেও করবে, এবং সেই ধরনের পাঠক যারা উত্তম ভক্ত, অনেকে হয়তো বই পড়েই না, তারা কিন্তু তারা বই কেনে। উত্তম কুমার দেখলে আমি অনেক অভিজ্ঞতা এরকম আছে, আমি বলতে পারি বাস্তব অভিজ্ঞতা, যে উত্তম কুমারের ছবিটা খালি কভারে থাকতে হবে, আর কিছু লাগবে না, ভেতরে কী আছে পড়ারও দরকার নাই, খালি ওটা আমি রাখবো বাড়িতে। এত মানুষটাকে ভক্তি করে তারা, যে এই মানুষটার ছবির ফ্রন্ট কভার বা এই যেখানে ব্যাক কভারে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সত্যজিৎ রায়, খুব সুন্দর বই হয়েছে। বই সম্বন্ধে কান্তিদা তো নিজে যেহেতু বই বের করেছে, কান্তিদা নিজে বলার আগে আমি কিছু বলি। কান্তিদা তো বললো কিছু কিছু কথা, কিন্তু আমি মনে করি যে অন্যের বক্তব্যটা খুব জরুরি। যদিও আমি বইটার আমি চাই জোড়াতে এই বইটা পড়ুন এবং আপনারা এই বইটা মানুষের কাছে পড়ুন। আমি এই বইটা নিয়ে আমি কান্তিদাকে এটুকু বলতে পারি যে আমি এই বইটা নিয়ে একটা পূর্ণাঙ্গ লেখা আমি লিখব, এবং এই বইটার সম্বন্ধে কিছু কথা আমি বলি। বইটার যেটা খুব প্রথমেই ভালো লাগবে সেটা হচ্ছে এর ফ্রন্ট কভার, এর ব্যাক কভার, দুটোই ভালো লাগবে। সৌমিত্র চ্যাটার্জি, সত্যজিৎ রায়ের দুটো লেখা, হ্যাঁ, দুটো উত্তম সম্বন্ধে লেখা। এবং বইটির দাম এখানে লেখা আছে 600 টাকা দাম, তো আপনারা অবশ্যই ডিসকাউন্টে পাবেন। আর এখানে দারুণভাবে বিশ্লেষণ, মানে প্রত্যেকটা বিষয় এখানে দেখুন, এখানে দেওয়া আছে। এখানে যে তার এই সূচিপত্রটা আছে, এখানে দারুণ কিন্তু অন্য ধরনের প্রচুর বিষয় উঠে এসছে এখানে দেখুন। এই বিষয়গুলো কিন্তু আপনারা সব জায়গায় পাবেন না। এবং কান্তিদার যে বিশ্লেষণ কিন্তু দুর্দান্ত, এবং ছবিও আছে প্রচুর ভালো ভালো ছবি, যদিও সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, বিভিন্ন রকম ছবি এখানে কিন্তু রয়েছে উত্তমের, হ্যাঁ, প্রচুর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রচুর ছবি এখানে কিন্তু এই ছবিটা, এরকম এই ছবিটা, এরকম বহু ছবি এখানে কিন্তু রয়েছে। ভালো একটা বেশ মোটা বইটা, এবং এর লেখাগুলো বেশ বড় বড়। সবথেকে বড় দিক হচ্ছে লেখাগুলো বেশ বড় বড়, না এখন আমরা ফেসবুক দেখে বা মোবাইল ঘাটার ফলে আমাদের চোখের অবস্থা খুব খারাপ, এটা পড়তে কোনো অসুবিধা হবে না, বেশ হরফগুলো বড় বড় করা আছে, পড়তে কারো কোনো কষ্ট হবে না। তো একটি সুন্দর কাজ উত্তম কুমারকে নিয়ে, অবশ্যই কিনবো এবং অবশ্যই পড়ে আপনাদের একটা কমপ্লিট রিভিউ আমি এটার উপর দেব। তো ধন্যবাদ সবাইকে, এবং শিবাশিসকে ধন্যবাদ জানাই ক্যামেরাটি করে আমাকে সহায়তা করার জন্য। থ্যাংক ইউ।